আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন সপ্তাহের প্রতি রবিবার আমরা এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে আসি বাংলাদেশের অর্থনীতি পাড়ার নানা খোঁজ খবর নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার নানা রকম বিশ্লেষণ নিয়ে এবং অর্থনীতির যে ছোট, ছোট শাখাগুলো আছে সেই জায়গাগুলো কেমন চলছে তা নিয়ে এবং অর্থনীতির একটি বিরাট স্তম্ভ ব্যাংকিং, সেই ব্যাংকিং সেক্টরের নানা খোঁজ খবর নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন যে সদ্য কিছুদিন আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির ইলেকশন হয়েছিল। সেখানে আমরা আ নতুন করে আরো অনেকজনকেই পেয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ অর্থনীতি সমিতির একটি বড় অবদান রয়েছে বাংলাদেশের জাতীয় বাজেটের ক্ষেত্রে, অর্থনীতি বিষয়ক নানা রকম সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের নানা মহলের যখন সিদ্ধান্ত নিতে হয় তখন কিন্তু উনারা নানা রকম সুপারিশও দিয়ে থাকেন। তো সেই জায়গাগুলো থেকে আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ অর্থনীতি সমিতির ২ জন মানুষকে। প্রফেসর আইনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। তারপরে আমরা স্বাগত জানাতে চাই মিসেস হান্নানা বেগম, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ অর্থনীতি সমিতি। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নানাবিধ বিষয় আপনাদের সামনে তুলে ধরি, যে বিষয়গুলো বাংলাদেশের অর্থনীতিতে সরাসরিভাবে সম্পৃক্ত থাকে এবং বৈদেশিক নানা প্রভাব যা কিনা আমাদের দেশের অর্থনীতিকে প্রভাবিত করে সে বিষয়গুলো আমরা তুলে ধরি। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশ অর্থনীতি সমিতির ২ জন মানুষকে যেহেতু পেয়েছি, এই অর্থনীতি সমিতি আমাদের অর্থনীতিতে কি অবদান রাখছে, কি পরামর্শ উনাদের কাছ থেকে সরকার পেয়ে থাকে বা জনগণের পক্ষ থেকে উনারা কি কথা সরকারের কাছে তুলে ধরেন, আরো নানাবিধ বিষয় উনাদের কার্যক্রম নিয়ে আমরা শুনবো। আমরা প্রথমে যেতে চাই প্রফেসর আইনুল ইসলাম আপনার কাছে। আপনি যেমনটি বললেন, বাংলাদেশের অর্থনৈতিক সমিতি হচ্ছে দেশের যে অর্থনীতিবিদদের একমাত্র পেশাজীবী সংগঠন। এটি সারা বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও এর সদস্য রয়েছে। আমাদের গত ২৪-২৫ তারিখ আমাদের ২১তম দ্বিবার্ষিক সম্মেলন হলো এবং ২৫ তারিখে নির্বাচনের মাধ্যমে আমরা ২৯ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হয়। আমি সেই কমিটির সদস্য, জেনারেল সেক্রেটারি। এখন যেটি আপনি বললেন যে অর্থনৈতিক সমিতি আসলে আমরা আপনি শুরু করি এভাবে যে বঙ্গবন্ধুর যে ৬ দফা, সেই ৬ দফার কিন্তু ৪টি দফাও কিন্তু অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। এই বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ১৯৫৭ সালে এটির জন্ম বলা যায়। তখন তার নাম ছিল পাকিস্তান অর্থনীতি সমিতি এবং পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পর এটির নাম বাংলাদেশ অর্থনীতি সমিতি। সেদিক থেকে চিন্তা করলে এটির বয়স প্রায় ৬৪ বছর এবং স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বরাবরই অর্থনৈতিক সমিতি আলোচনায় আসে এবং সেখান থেকে আমরা অর্থনৈতিক সমিতি বাস্তবায়ন সংস্থা না, শুধুমাত্র পরামর্শ, দিক নির্দেশনা এই জিনিসগুলোই তুলে ধরে। এটা আমাদের আস্তে আস্তে এটার বিস্তৃতি ঘটেছে। এখন আমরা প্রান্তিক পর্যায়ে সাধারণ জনগণ, এক বৃহত্তর দরিদ্র এবং বঞ্চিত জনগোষ্ঠীর তাদের জীবনমানের উন্নয়নকেই প্রাধান্য দিয়ে অর্থনৈতিক সমিতি তার কার্যক্রম করে আসছে। যেটি আপনি বললেন, আমরা একটি কথা এবারে মানে প্রথমবার বলি, আমি প্রথম ধাপে বলছি যে বাংলাদেশে আমরা কিছুদিন পর পদ্মা সেতুর একটা দৃশ্যমান আমরা দেখতে পাবো। পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কিন্তু নিজস্ব অর্থায়নে এটি নির্মাণের জন্য অর্থনৈতিক সমিতি থেকেও কিন্তু প্রস্তাবটা দেওয়া হয়েছিল। শুরুতে এটা নিয়ে নানান ধরনের সমালোচনা হয়েছিল, এটা সংশয় নিয়ে কথাবার্তা হয়েছিল, কিন্তু অবশেষে কিন্তু আমরা সরকারকে বোঝাতে সমর্থ হয়েছি যে আমরা নিজস্ব অর্থায়নে আমাদের দ্বারা এটা সম্ভব এবং সেটার একটি বাস্তব রূপ আমরা দেখতে যাচ্ছি। এছাড়া আমরা অন্যান্য অনেক বিষয়, বাজেটের সময় যেটা আপনি বললেন, বাজেটের আমরা জাতীয় বাজেট ঘোষণার কিছু আগে আমরা এই বিকল্প বাজেট আমরা প্রস্তাব করি। সেখান থেকে আমরা সরকারকে কিছু আমরা সুপারিশ করি, কিছু সরকার সেটা কিছু গুরুত্ব দেন, সবগুলো যে দেন এমন না, কিন্তু কিছু গুরুত্ব দেন। আমরা শুধুমাত্র সমস্যা, দিক নির্দেশনাগুলো তুলে ধরি,
বাকিটুকু সরকারি এবং টাইম টু টাইম আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমি যেটা মনে করি বা আমাদের সমিতি মনে করে যে আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেটা টেকসই উন্নয়নের কোন জায়গাগুলোতে আমাদের নক করা উচিত, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু টাইম টু টাইম আমরা তুলে ধরি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আবারও আপনার কাছে। আমরা এবার যেতে চাই আ জনাবা হান্নানা বেগম আপনার কাছে। আপনি একজন বয়োজ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ পদে এবং বর্তমানে আপনি অর্থনীতি সমিতির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একজন প্রমিলা অর্থনীতিবিদ। প্রমিলা অর্থনীতিবিদ হয়তোবা এখন এসে আমরা দেখছি বাংলাদেশে বেশ কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আ আপনারা যখন শুরু করেছিলেন, তখন একজন প্রমিলা হয়ে অর্থনীতিবিদ হিসেবে ভূমিকা রাখার জন্য আপনার পথটা কতটুকু মসৃণ ছিল, সেই গল্পটা দিয়ে আমরা আজকে শুরু করতে চাই। তারপর সমিতির কথায় আবারও আসব। এখন এটা তো ২ রকমের হতে পারে। একটা হচ্ছে আমরা অর্থনীতির ছাত্র হিসেবে কিংবা অর্থনীতিবিদ হিসেবে যখন আমি একেবারেই আমার ব্যক্তি জীবনে যখনই আমি পাস করেছি সাথে, সাথে কিন্তু অর্থনীতি সমিতির সদস্য গ্রহণ করেছি। এর পরেই তৎকালীন সময়ে বাংলাদেশের যে সমস্ত অর্থনৈতিক সমস্যা ছিল, এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আমি কাজ করেছি। দীর্ঘ সময় আমি কখনো পদে থেকেছি, কখনো থাকিনি, কিন্তু বরাবরই কিন্তু অর্থনীতি সমিতির সাথে আমি কাজ করে আসছি। দীর্ঘ প্রায় ২০-৩০ বছর পর্যন্ত আমি এই সমিতির সাথে কাজ করছি। সমিতির যেটা গুণাগুণ যেই কারণে করেছি সেটা হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট যেমন একটা দেশ গঠনের চিন্তা আছে, বাজেট নিয়ে চিন্তা আছে, আবার আমাদের বিভিন্ন স্তরের যে মানুষগুলো তাদের সমস্যা তো একরকম নয়, তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা। এই সবগুলো সমস্যা কিন্তু আমরা অ্যাড্রেস করি। যেমন মনে করেন আমাদের সামষ্টিক অর্থনীতির কতগুলো বিবিচ্য বিষয় আমরা প্রতি বছরই অ্যাড্রেস করি। এখানে কি কি করা উচিত, এইবারও আজকেও আমি যেটা বলার জন্য প্রস্তুত আছি সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে আমরা বর্তমান যে চলমান অবস্থায় আছি এটাকে আর কিভাবে ডেভেলপ করা যায়, এখন কি করা যায়, এই বিষয় নিয়ে আমি সামনে নিয়ে বসেছি। এটাতে আমরা দেখি বর্তমানেও দেশে কিন্তু আপনার মূল্যস্ফীতি চলতেছে, এটা কিন্তু একেবারে আপনার আমার সবারই কঠিন একটা বিষয়, প্রশ্ন। কিন্তু আমরা যেটা মনে করি এটা কোনো অবস্থাতেই মূল্যস্ফীতি ৫% উপরে যাওয়া উচিত নয়। আমাদের কোনো নির্দিষ্ট ধারণা আছে, আমরা স্থির করে নিয়েছি, আমরা মনে করি এটা কখনো ৫% উপরে যাওয়া উচিত নয়। এবং দেশের মধ্যে বিরাজমান যে কর্মসংস্থান, বেকারত্ব দেখা যাচ্ছে, আমাদের তরুণেরা যে বেকার হয়ে পড়েছে করোনার কারণে, তার আগেও বাস্তবের মধ্যে যে বেকারত্ব আছে, সেটার জন্য আমরা মনে করি অর্থনীতি সমিতি দেশের তাকে প্রত্যেকেই কিন্তু চাকরির ব্যবস্থা, বেকার তরুণদের চাকরি নিশ্চিত করতে হবে এবং সেটা সরকারকেই দেখাতে হবে। আমরা যেটা মনে করি ব্যক্তি করে নেবে, হ্যাঁ ব্যক্তি করবে, তার উদ্যোগ থাকবে, কিন্তু সরকারের একটা পরিকল্পনা থাকতে হবে। ওই পরিকল্পনা কিন্তু ম্যাডাম, আমরা সরকারকে কিন্তু বারবারই বলতে দেখেছি, করোনা পরবর্তী সময়ের কথা আপনি বলছিলেন, আমরা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বারবার বলতে দেখেছি যে আত্মকর্মসংস্থানের প্রতি যাতে মানুষ উদ্বুদ্ধ বেশি হয়, অন্য জায়গায় চাকরি না খুঁজে। মানে বিশেষ করে আমরা করোনা পরবর্তী সময়ে কথাটা বেশ কয়েকবারই দেখেছি। মানে আপনি যেটা বলছেন সে নিজে না খুঁজে সাধারণত সরকারি চাকরির দিকে ঝুঁকে। আমি বলতে চাচ্ছি যে সাধারণত আমাদের শিক্ষিত সমাজ কিন্তু সরকারি বেসরকারি চাকুরির দিকে ঝুঁকে। এখন সেই চাকুরির পেছনে না খুঁজে দৌড়াদৌড়ি বেশি না করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করছেন। বলছেন সরকার প্রধান বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন মহল থেকেই বলছেন যাতে আমরা আত্মকর্মসংস্থানের প্রতি বেশি উদ্বুদ্ধ হই। এখন এটার ২ টা দিক থাকতে পারে। এক হচ্ছে যে সরকারের এই মুহূর্তে অতটুকু ক্যাপাবিলিটি সরকার নিতে পারছে না যে এত বিরাট জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা। অন্যদিকে হতে পারে যে মানুষ যদি আত্মকর্মসংস্থানের প্রতি উদ্বুদ্ধ হয়, নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারে, তাহলে ডেভেলপমেন্টটা আরো দ্রুত হবে, আরো বড় হবে। দুটো দিকই রয়েছে কিন্তু। না অবশ্যই
না না, এটা অবশ্যই আমরা তো অনেক আগে থেকেই আমরা এটা দেখছি, আত্মকর্মসংস্থান যেটাকে আমরা বলি, আত্মকর্মসংস্থান তো আমাদের এখান থেকে 10-15 বছর পর্যন্ত শুরু হয়ে গেছে এটা। তবে তরুণরা স্বাভাবিকভাবে সরকারি চাকরির প্রতি আসক্ত হচ্ছে বেশি, হয়তো সেটা হইতে পারে। তবে সরকারও উদ্বুদ্ধ করছেন বিভিন্ন ব্যাংকের থেকে তাদেরকে লোন দেওয়া, তাদেরকে নানামুখী সাহায্য করা, এগুলো করা হচ্ছে। আমার তবে কাছে মনে যেটা হয় সরকারের আপা কিন্তু যেটা বললেন, আপা যেটা উনি বললেন সেটা আসলে কথাটা ঠিকই, যে এত বৃহৎ জনগোষ্ঠীকে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের পক্ষে সবাইকে করা কাজ দেওয়া কিন্তু সম্ভব না। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস কিন্তু আমাদেরকে মানে কি বলবো, এক ধরনের আমাদের মানে ইয়ে দিচ্ছে, মানে আমাদেরকে আসলে সেই দিকে চিন্তা করার কথা বলছে। সেটি হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু আমরা আমাদের কল কারখানার সব পর্যায়ে কিন্তু আমরা সবাইকে কিন্তু মানে এই চাকরি দিতে পারবে না। সুতরাং সেদিক থেকেও কিন্তু এখনো যে ইয়েটা করছে, হ্যাঁ, পারবে না। সেক্ষেত্রে আমাদের যে স্ব উদ্যোগে যে কাজগুলো আপনি বললেন, আপা বললেন যে লোনের ব্যবস্থা করা, সরকার ক্ষেত্রগুলো তৈরি করে দেওয়া, এটা ছাড়া কিন্তু এই বৃহৎ জনগোষ্ঠীকে সবাইকে কাজ দেওয়া সম্ভব হবে না। এবং আরেকটি জিনিস যেটা আমরা রেমিটেন্সের উপর অনেকটা নির্ভরশীল, আমাদের যে প্রবৃদ্ধি হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেমিটেন্স। সেই বাইরের দেশগুলোতেও কিন্তু স্কিল লেবার কিন্তু চাচ্ছে, স্কিল লেবার, এবং তারা কিন্তু আমরা কিন্তু আসলে স্কিল লেবার আমরা প্রডিউস করতে পারছি না সেই অর্থে। সেদিকেও কিন্তু আমাদের যে বাইরে যাওয়ার যে একটা আমাদের ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আপনি আবার জানেন যে যারা কাজ হারিয়েছে তারা কিন্তু সবাই কাজ পাচ্ছে না, বিদেশে যেতে পারছে না। সুতরাং সেই দিকটাও, শুধু মালয়েশিয়া কিছুদিন আগে তার মানে কি বলবো, আগের যে কি বলে বন্ধ্যত্বটা ছিল সেটা কিছুটা খুলে দিয়েছে, কিন্তু তা বাদে অন্যান্য মিডিল ইস্ট সব জায়গায় কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেদিক থেকেও চিন্তা করলে কিন্তু সরকারের যে এখনকার যে সরকারের যে আমি বলবো নীতি, এটা কিন্তু মানে অনেকটা ঠিকই আছে, যে স্ব উদ্যোগেও কিন্তু আমাদের কোনো করতে হবে। আমি একটু যোগ করি। সরকারের নীতি ঠিকই আছে, হ্যাঁ সেটা সরকারের নীতি ঠিকই আছে। তবে আমার মনে হয় ক্ষুদ্র চাষাবাদ করার জন্য কিংবা ক্ষুদ্র কুটির শিল্প করার জন্য নারীদের, বিশেষত অংশ নারী, বাংলাদেশের অর্ধেক জনগণ নারী এবং তরুণ যারা আমাদের আছে বেয়ে আসছে, তারা ঠিক মতো যেটাকে আমরা বলি লোন পাওয়া, সেটা যে পাচ্ছে তা নয়, কিন্তু এটা আরো বেশি অ্যাভেলেবল হওয়া উচিত, আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত, আরো তদবির ছাড়া হওয়া উচিত। এগুলোর পেছনে কিছু তদবির লাগে, কিছু অস্বচ্ছতা আছে, কিন্তু সরকারের নীতিগতভাবে ঠিকই আছে। কিন্তু আমার মনে হয় এগুলো আরো জনগণের কাছে যাওয়া উচিত, বিশেষত এগুলো যে গ্রাম পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায়ে কিংবা শহর পর্যায়ে একবারে স্থানীয় ভিত্তিক ভাবে কিভাবে লোন দিতে পারে, কিভাবে আমাদের বেকার জনগণ কাজ করতে পারে, ছেলেরা কিংবা মেয়েরা কাজ করতে পারে, এগুলো আরো স্বচ্ছ হওয়া উচিত। এগুলো বোধহয় হাতের কাছে অত অ্যাভেলেবেল না, আরো হওয়া উচিত এটা। জি, আমি আপনাদের দুজনের উদ্দেশ্যেই বলছি। একটি জিনিস আপনি যখন বলছিলেন, প্রফেসর আইনুল ইসলাম, আপনি যখন বলছিলেন যে এবং ম্যাডাম যখন বলছিলেন যে সরকারি চাকুরির প্রতি তবুও মানুষের একটি আগ্রহ থাকে। তো সরকারি চাকুরির প্রতি আগ্রহ তো রয়েছে, বেশ ভালো, কারণ সরকারি চাকুরির বেতন যাই হোক, সিকিউরিটিটা অনেক ভালো। এটা হচ্ছে একটা দিক। অন্য একটা দিক আছে, আমাদের দেশে একটা প্রচলনই চলছে যে সরকারি চাকরির মাধ্যমে বেতন ছাড়াও একটা প্রচলন আছে, সেই দিকে আমি নাইবা গেলাম, কিন্তু তবুও সরকারি চাকরির প্রতি মানুষের একটা ভালোবাসা রয়েছে, কারণ এখানে জব সিকিউরিটিটা যথেষ্ট ভালো। আমার কথা হচ্ছে, আমরা যেহেতু সরকার পক্ষ থেকে দেখছি যে বলা হচ্ছে যে মানুষ যাতে আত্মকর্মসংস্থানের প্রতি বেশি উদ্বুদ্ধ হয়, আমরা যখন কোনো সরকারি সেবা নিতে যাই, এটা যদি আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্সের জন্য যান, আপনি যে কোনো ধরনের রেজিস্ট্রেশনের জন্য যান, আপনি যখনই বা আপনি ধরেন জন্ম নিবন্ধন মানে যা কিছুই হোক না কেন, বা ভোটার আইডি কার্ড, যেখানেই আপনি সরকারি কোনো সার্ভিস নিতে যাবেন, দেখবেন আপনাকে কিন্তু বিরাট লাইনে অপেক্ষা করতে হচ্ছে। কিছু কিছু জিনিস ডিজিটাল হয়েছে, অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বিরাট সংখ্যক বেকার জনগোষ্ঠী রয়েছে এখানে। সরকারের এখন বর্তমানে এমন অর্থনৈতিক অবস্থা রয়েছে কিনা যাতে এই
বিরাট সংখ্যক মানুষকে সরকারি চাকুরিতে নিয়োগ দেয়া যায়। একই সাথে জনগণের দুর্ভোগও কমে, অন্যদিকে বেশ কিছু মানুষ চাকুরি পায়। এটা বর্তমানে সরকারের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তাতে সরকারের পক্ষে এমন কোনো সিদ্ধান্ত দেওয়া যে বিরাট জনগোষ্ঠীর চাকুরির ব্যবস্থা করা, এটা সম্ভব কিনা? না, সরকারের কিন্তু সম্ভব। সরকারের পক্ষে আমাদের যে বিশাল তরুণ-তরুণী যারা আছেন তাদেরকে এমপ্লয়েড করা সম্ভব না। কিন্তু এই যে ব্যাংকের থেকে কোনো লোন নেওয়া, যে কোনো রকমের সুবিধা পাওয়া, এই সমস্ত ক্ষেত্রে আমাদের স্বচ্ছতার অভাব আছে। এটা অবশ্যই স্বীকার করতে হয়। দেশটা আমাদের, আমরাই করে তুলেছি এই দেশ। হাতের কাছে তারা যেগুলো যে পাবে স্বচ্ছভাবে তাও নয় কিন্তু। আমাদের তরুণরা যে একেবারে বোকা, তারা উদ্যোগী, এই কথা আমরা বলবো না। আজকে যদি মাছের ক্ষেত্রে ধরেন, আমাদের যে ওই যে দুধের ক্ষেত্রে ধরেন, কৃষির ক্ষেত্রে ধরেন, সবগুলোতে কিন্তু আমাদের তরুণীরাও এগিয়ে আছে। কিন্তু ওই অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ড যেটা, সেই ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত। আমি অন্তত তাই মনে করি। আমি আমি একটু যোগ করি আপা, ও যেটা আমাদের সঞ্চালক যেটা বললেন যে সরকারি চাকরির প্রতি আসলে ঝোঁকটা কেন, এবং আসলে ঝোঁকটা বেশি এটার কারণ যেটা বললেন যে এটা একটা জব সিকিউরিটি আছে, এবং অ্যাট দ্য সেম টাইম যে পাওয়ার এক্সারসাইজের কিন্তু একটা সুযোগ এখানে থাকে, এবং সমাজে আমরাও কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তাকে একটু আলাদাভাবে দেখি, গুরুত্ব দেই। এবং আরেকটি জিনিস হচ্ছে যে সরকারি চাকরিতে গভর্নমেন্ট কিন্তু বেশ বেতন স্কেল যেটা বলবো আমি, সেটা কিন্তু অনেক এখন অনেক 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 বেশি, আমি মনে করি অনেক বেশি। এই বিভিন্ন কারণে কিন্তু সবাই সেদিকেই ঝুঁকছে, এবং তাতে করে আমাদের কিন্তু একটু চিন্তার সময় এসছে। এবং আপনি হয়তো দেখেছেন বোধহয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 1000 আসন কমানোর চেষ্টা করছে, যে সবাইকে আসলে চাকরি দেওয়ার সুযোগ মানে সম্ভব হবে না ভবিষ্যতে। সে কারণে তারা যেন আসলে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমলা হবে, কিংবা সরকারি চাকরিতে যাবে বা কর্পোরেশনে যাবে, সেই চিন্তা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসে আসলে যারা আসলে মিডিওকার, তারা যেন অন্যভাবে, বিশেষ করে এই টেকনিক্যাল সাইট, ভোকেশনাল সাইট, এই সাইটগুলোতে যুক্ত হতে পারে। যেটা কথা আমি শুরুতেই বললাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে সবকিছু আমরা মানে অটোমেশন কিংবা ইন্টেলিজেন্ট, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই দিকে চলে যাবে আজ থেকে 10-15 বছর পরে, তখন কিন্তু আমরা একটা বিশাল একটা ধাক্কা খাবো বলে মনে হয়। সুতরাং সেই দিক থেকে সরকারি বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর জন্য যেটা হতে পারে, যে এটা আপা বললেন যে আমাদের ঋণ সুবিধাটা একেবারে দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম যে ইন্ডাস্ট্রি ঋণ বিশেষ করে সুবিধা, আরো বাড়ানো। জি। জি, জি, আপনি শেষ করুন তারপর আমি আসছি। জি। না, সেটাই বলছি যে সরকারকে কিন্তু এখন ভাবতে হবে যে এত বিশাল জনগোষ্ঠী, এখন সবকিছু যে বাইরের যে জিনিসটা ছিল সেটাও কিন্তু কিছুটা স্কুইজ হয়ে যাবে। সবকিছু মিলে সরকারকেও ভাবতে হবে যে আসলে এই বৃহৎ জনগোষ্ঠী যেটা আমাদের যদি বর্তমান সমস্যা, অন্যতম সমস্যা। আরেকটা যেটা আলোচনায় এখনো আসেনি, যে আমাদের যে ঠিক গ্রোথ হচ্ছে, অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা বৈষম্যহীন। আমাদের আয় বৈষম্য কিন্তু এটা ব্যাপক আকারে ধারণ করেছে। এবং আরেকটা জিনিস যেটা জবলেস গ্রোথ, যেটা আমরা সবাই অর্থনীতিবিদরা বলে যাচ্ছে যে জবলেস গ্রোথ হচ্ছে, সেই বিষয়টা কিন্তু সরকারের এখন অন্যতম, এগুলোকে অ্যাড্রেস করার সময় চলে এসছে। এবং সেখানে অর্থনীতি সমিতি আমরা চেষ্টা করব যে গবেষণার মাধ্যমে এই জায়গাগুলোকে চিহ্নিত করে কোনো পরামর্শ দেওয়া যায় কিনা। আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ক্ষেত্রে। আপনি কি মনে করেন যে এই ধরনের সিদ্ধান্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এই ধরনের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে? এটা অবশ্যই বাংলাদেশে আমরা সব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি করছে এটা কিন্তু অনেক ক্ষেত্রে তাকিয়ে থাকে। হ্যাঁ, এবং আপনি জানেন যে গত কয়েক বছরে বেশ কিছু নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে এমন শুধু ডিপার্টমেন্টে বাড়ায়নি, তারা আসন সংখ্যাও বাড়িয়েছে। কিন্তু এই যে ছেলেগুলো, তারা তো আসলে ভর্তি হওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে। তারা ভর্তি হওয়ার পর, পাশ করার পর যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তারা নিচেও ব্যাক করতেও পারছে না, তারা কিন্তু একটা সংকটের মধ্যে নিপতিত হয়। সুতরাং সে কারণে আমাদের টিচার এবং স্টুডেন্ট যে রেশিওটা, সেটা কিন্তু বিশ্বে এইরকম বোধহয় অন্য কোনো দেশে আছে বলে মনে হয় না। সেটা আমরা খুব একটা মেনটেন করি না। এখন সময় মানে এসছে সেটা ছাত্রের মেনটেন করার। তুলনায় শিক্ষকের সংখ্যা অনেকটাই অপ্রতুল আপনি বলছেন। সেই জি, ক্ষেত্রে জি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কি ততটুকু সামর্থ্য আছে যে বেশি শিক্ষক নিয়োগ দেয়ার?
বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার সেই সামর্থ্য তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে নেই। এই বিশ্ববিদ্যালয় তো নিজের অর্থায়নে চলে না, এটা সরকারি অর্থায়নে চলে সব, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেটা আমার মনে হয় সেটা তারা তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতায় তারা যদি সিট বাড়ায়ও, কিন্তু তাদের যে অন্যান্য যে ফ্যাসিলিটিস লাগে, কিছু কিছু ডিপার্টমেন্ট, সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো তাদের ইকুইপমেন্ট দরকার, সেগুলো তো তারা রিচ না। সুতরাং সবকিছু মিলে এবং যে সবাইকেই আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব, এই চিন্তা থেকে আমার যেটা মনে হয় যে অনেক আগেই কিন্তু এখান থেকে একটু চিন্তা করা উচিত ছিল। এখন আমরা কিন্তু এমন একটা পর্যায়ে এসেছি যে এক একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট, এমন কিছু সাবজেক্ট আছে যেটা প্রায়োগিক দিক থেকে কিন্তু ততটা আমার মনে হয় যে কার্যকর না। এই বিষয়গুলো আসলে সবাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যা কিছু পড়ানো হচ্ছে একেবারে রিলিভেন্ট সাবজেক্টের জব যদি কেউ না করে থাকে, তাহলে মনে হয় যে বেশিরভাগ ছাত্রের ক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রের সাথে তার যে বিষয়ে পড়া হয় সেটার কর্মক্ষেত্রের সাথে প্রায়োগিক বিষয় মিল থাকে না। কিন্তু যায় না। তাই এটা বলে তো বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমিয়ে দেওয়া, শিক্ষকের তুলনায় ছাত্র অপ্রতুল হয়ে যাচ্ছে, বেশি শিক্ষক নিয়োগ না দেয়া, সেই জায়গাগুলোতে মনে হয় কাজ করা উচিত। এবং আপনি যেমনটি বলছিলেন যে বিশেষ কারিগরি শিক্ষার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা। বিশেষ কারিগরি শিক্ষার জন্য যদি মানসম্পন্ন বিশেষ বিশ্ববিদ্যালয় করা হয় বা বিশেষ শিক্ষাপীঠ সেখানে তৈরি করা হয়, নিশ্চয়ই মানুষ উদ্বুদ্ধ হবে সেখানে গিয়ে পড়ার জন্য। আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি যে নার্স এক্সপোর্ট করা যায় কিনা। কারণ আমাদের ইয়েস। দেশে আমরা জানি যে সেবিকা যারা রয়েছেন তারা যথেষ্ট ভালো সেবা দিয়ে থাকেন। তো উনাদেরকে আরেকটু প্রশিক্ষিত করে বিদেশে এক্সপোর্ট করা যায় কিনা। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের কিন্তু নার্সিং এর কোনো ইউনিভার্সিটি নেই। যতটুকু আছে কলেজ পর্যন্ত। এখন নার্সিং এর ইউনিভার্সিটি তৈরি করতে পারলে আমরা নার্সকে আমাদের দেশে পড়াশোনা করিয়ে উনাদেরকে আমরা বাইরে চাকরির জন্য পাঠাতে পারবো। সেটা আমাদের রেমিটেন্স আর্ন হবে বা উনার লাইফস্টাইলটা উন্নত হয়ে যাবে। এখন বক্তব্য হচ্ছে আমরা মানুষকে মানে যে জায়গাগুলোতে বেশি কাজ করা প্রয়োজন, আপনি যেমনটি বলছিলেন যেখানে মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, সেই জায়গাগুলোকে আসলে মানসম্পন্ন। আপনি আমাদের যদি টেকনিক্যাল সাইট গুলো দেখেন, কয়েকটা মানে বুয়েট, কুয়েট, রুয়েট এই ধরনের বিশ্ববিদ্যালয় কয়েকটা বাদ দিলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কি আমাদের দেশে মানসম্পন্ন আছে? সেই জায়গায় জোর না দিয়ে আমরা যদি বলি যে আমরা মূল বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের ছাত্ররা ভর্তি হবে গিয়ে অন্ততপক্ষে সে কি স্নাতক পাশ করতে পারবে, সেই সুযোগটা থেকেও যদি ছাত্রদের বঞ্চিত করা হয়, তাহলে সেটা নিশ্চয়ই আত্মঘাতী সিদ্ধান্ত। না, বঞ্চিত কথাটা আমি বলছি এভাবেই যে বিশ্ববিদ্যালয়গুলো এখন যেভাবে চলছে তাতে যে মানের কথা যদি বলি, আমরা সংখ্যার দিক থেকে যদি চিন্তা করি তাহলে ঠিক আছে, কিন্তু মান, এই ছাত্র শিক্ষক যে রেশিওটা এক একটা ডিপার্টমেন্টে যদি আমরা 40 আপনি জন যেটা ভর্তি বলছেন যে করাই, মানের কথা, মানের মূল হচ্ছে মানের কথা। কথাটা আসতে চাচ্ছি যে আমাদের ছাত্ররা যে এখনো কৃষির পিছনে ছুটছে, চাকরির পিছনে হন্যে হয়ে ছুটছে, কিন্তু তারা ক্লাসও কি রীতিমতো করতে পারছে? তাদের কি ক্লাসের শিক্ষক ঠিক মতো জানেন? তাদের শিক্ষক ছাত্র বছরের বছর বেকার ছাত্র, যার 3 বছরে পার হওয়ার কথা তার 5 বছর হয়ে যাচ্ছে। দেশের মধ্যে কিন্তু একটা অবিন্যস্ত অবস্থা আছে। অতএব বেকারত্ব দূর করতে হলে কিন্তু এই শিক্ষাকে আরো সিস্টেমেটিক করতে হবে, আরো নিয়মিত করতে হবে শিক্ষাকে। শিক্ষার ক্ষেত্রে যে অসুবিধাগুলো আছে এগুলো আমরা দেখতে হবে এবং এগুলো সারতে হবে। তারপরেই আমার মনে হয় অর্থনীতির ক্ষেত্রেও এটার আমরা প্রভাবটা পাবো। আমি এটাই মনে করি যে আমাদের তরুণেরা এখন ছুটাছুটি করছে, কোথায় গেলে তারা ভালো পাবে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে না, বছরের পর বছর ক্লাস বন্ধ হয়ে আছে, আর শিক্ষকরাও ঠিক মতো ক্লাস নিচ্ছেন না। এটা আমরা নিজেরাও শিক্ষক স্বীকার করতে পারি। সবকিছু মিলিয়ে আমাদের ছাত্রদেরকে আমরা বড় কিছু দিচ্ছি, তারা যে নিজেরা যে উদ্যোগ নিচ্ছে যে তা নয়। আমি মনে করি ছাত্রদের উদ্যোগ আছে, আমাদের সরকারের আরো বেশি পরিচ্ছন্ন থাকা উচিত সরকারি ক্ষেত্রে উদ্যোগের, এবং আরো বেশি শিক্ষা ক্ষেত্র স্বচ্ছতা এবং উদ্যোগ আরো বেশি হওয়া উচিত। তাইলে কিন্তু আমরা বেকারত্বটা হ্রাস করতে পারবো। জি, প্রফেসর আইনুল ইসলাম। না, ঠিক আছে, আবার ঠিকই বলেছে। এবং সেক্ষেত্রে আমি যেটা বারবারই বলছি যে আমাদের এখন দেখেন কিছুদিন আগে কিন্তু বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে বেশি বেশি আমি বললাম যে ডিমান্ডটা বেশি ছিল। এটা কিন্তু এখন কিন্তু সেটা আবার সায়েন্সে ফিরে এসছে, এটা একটা ভালো লক্ষণ।
এখন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু ইনস্ট্রুমেন্টটা দরকার বেশি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দরকার করার দরকার বেশি। তো সেই জায়গাগুলোতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র শিক্ষক রেশিওটা যদি মেইনটেইন করা হয় তাহলে কিন্তু শিক্ষার মানটা কিন্তু মানে উপরের দিকে যাবে, ভালো হবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, আর এবং অন্যান্য এই কিছু ছাত্র শিক্ষক রেশিও মেইনটেইন করার জন্য আমাদের কাছে মনে হয় যে শিক্ষকের সংখ্যা বাড়ানো উচিত। শিক্ষকের সারাং ছাত্র এবং সেটা সংখ্যা না প্রশিক্ষণ কমিয়ে। সে ধরনের শিক্ষক আরকি, সে ধরনের শিক্ষকের সংখ্যা বাড়ানো উচিত এবং একই সঙ্গে অবকাঠামোগত যেটা আছে সে জায়গাগুলোতে আমরা দেখেন আমাদের কিছু, কিছু বিশ্ববিদ্যালয় আ হয়ে যাচ্ছে বিশেষ করে ঢাকার বাইরে, সেখানে কিন্তু যতটা সাবজেক্ট, হ্যাঁ? সেই অনুযায়ী কিন্তু স্পেস দিতে পারছে না, পারে না। তা সবকিছু মিলে এই জায়গাগুলোতে আসলে আমরা অ্যাড্রেস করিনি সেভাবে। আমাদের একটা বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা প্রায় শেষের দিকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট এই শিক্ষার মান উন্নয়ন নিয়ে। সেখানে কিছু কাজ হয়েছে এবং আগেও আমাদের মনে হয় সামনের দিকে আরো কাজ করতে হবে। যেটা আপা বললেন যে আসলে শিক্ষা এবং অর্থনীতি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে স্কিলড আমরা ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে যা দরকার সেটা এখন আমাদের সামনে কিন্তু বড় মানে বাধা হয়ে দাঁড়িয়েছে আরকি। আমি সেটাই মনে করি যে সরকারের এটা শুধুমাত্র অর্থনীতি গ্রোথ করলে হবে না। গ্রোথের সঙ্গে, সঙ্গে মানসম্মত শিক্ষা এবং এই গুণগত আ উন্নয়ন যেটা বলছি যে বৈষম্যহীন একটা আমাদের উন্নয়ন সেটি এখন প্রয়োজন। জি। আম আপনাকে ধন্যবাদ। আমরা একটু হান্নানা বেগম, জনাবা হান্নানা বেগম আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা জানি যে আপনি আ নারীর অর্থনীতি বিষয়ে, নারীদের অর্থনীতি বিষয়ে বেশ কিছু কাজ করেছেন। আপনার কাছে জানতে চাই যে একটা সময় বাংলাদেশের একটা খুব জনপ্রিয় একটা শব্দ ছিল যে নারীর অর্থনৈতিক মুক্তি। যেটা এখনো জনপ্রিয় শব্দ। আমরা গত ২ দশকে বা ৩ দশকে যদি দেখি আমাদের বাংলাদেশের মেয়েরা জব সেক্টরে অনেকটা এগিয়ে এসেছে। সেই জায়গা থেকে আপনি যদি একটু ও পর্যালোচনা করেন, একটু যদি বলেন যে আপনি যখন নারীর অর্থনৈতিক মুক্তি নিয়ে কথা বলতেন, কাজ করতেন, তখন থেকে এখন পর্যন্ত আপনি কতটুকু প্রোগ্রেস দেখতে পাচ্ছেন বা আর কি চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? না, নারীর ক্ষেত্রে বলা যাবে বাংলাদেশ বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। নারীর যে আত্মপ্রত্যয়, তাদের যে আস্থা এবং নারী পুরুষ সমতা, জেন্ডার সমতা এবং তাদের যে পারিশ্রমিক যে পরিশ্রম করার যে ক্যাপাসিটি, এটা আমাদের দেশের মেয়েরা কোন ক্ষেত্রে নয়। আমরা যদি বলি খেলাতে আমাদের মেয়েরা এগিয়ে গেছে, চিকিৎসাতে এগিয়ে গেছে, রাজনীতিতে এগিয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কর্মক্ষেত্রে আমরা যেটা ধরি যে আমাদের গার্মেন্ট শিল্পে ধরি, সর্বত্রই মেয়েরা ঘরে বাইরে অসম্ভব রকম এগিয়ে গেছে। কিন্তু যে জিনিসটা তাদেরকে সবচেয়ে এখন অসুবিধায় ফেলছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলার অসুবিধা, একটা বড় রকমের অসুবিধায় ফেলছে। দ্বিতীয়ত আমাদের দৃষ্টিভঙ্গিগত যে ব্যাপার, নারী পুরুষের জেন্ডার সমতার যে ব্যাপার, এটা আমাদের মধ্যে এখনো পুরো আসে নাই মানে আমি বলবো যে আমাদের প্রশাসনও আসে নাই, সর্বস্তরও আসে নাই। আমাদের ব্যাংকে যে মেয়েগুলো চাকরি করে ওরা কিন্তু ঘরে বাইরে সমান তালে চাকরি করে। ব্যাংকে যে চাকরি করে সে ব্যাংকের ডেস্কে বসেই অনেক সময় দেখা যায় যে বাড়িতে বুয়াকে বলতেছে যে মুরগিটা ভিজিয়ে দাও, আমি এসে রান্না করব। এই যে দিকে কাজ করতেছে সেই হিসেবে কিন্তু তাদের স্বীকৃতি কম। তাদের ডে কেয়ার সেন্টার, বাচ্চাদের প্রত্যেকটা জায়গাতেই আমাদের ডে কেয়ার সেন্টার থাকা উচিত, সেটা 5 জন মহিলা হোক আর 500 জন মহিলা হোক। সরকারের নিয়ম আছে নির্দিষ্ট, কিন্তু এই নিয়মটা পালন করা হচ্ছে না। এটা গুরুতরভাবে পালন করা উচিত। এবং আইন শৃঙ্খলার কথাটা খুবই দুঃখজনকভাবে বলতে হয়, আইন শৃঙ্খলার অবনতি, মেয়েদের যে অগ্রসর মানতা, এটাকে অনেক দূর পিছিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সরকারের অনেক বেশি দৃষ্টি দেওয়া উচিত। তো আইন বাস্তবায়ন হচ্ছে না, এত দেরিতে বাস্তবায়ন হচ্ছে, এটা কোনো কার্যকরী ব্যবস্থা নেই। আমি বলবো আমাদের রাজনীতির ক্ষেত্র থেকে সব ক্ষেত্রেই হয়তো আরো ডেভেলপমেন্ট হওয়া দরকার। আমাদের সংসদে যা নারী আছেন তার চেয়ে আরো বেশি নারী থাকা দরকার, সেটা হচ্ছে ভিন্ন। আর আমাদের আইনের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কমন ফ্যামিলি কোড থাকা উচিত।
কমন ফ্যামিলি কোড না থাকাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই যে নারীদের মধ্যে যে ভেদাভেদ, এটা তাদের ব্যক্তিগত জীবনে অনেক ঝামেলা তৈরি করে, আর্থিক জীবনে ঝামেলা তৈরি করে। হিন্দু পরিবারের মহিলারা এই জীবন নিয়ে চলে, যে কোনো তারা কিন্তু স্বামীর দ্বারা ইয়া হইতে পারে, বিবাহতা বিচ্ছেদ হইতে পারে। সেটা কিন্তু আমাদের দেশে এখন কোনো এটার কোনো বিধি ব্যবস্থা নেই। এখন মেয়েরা যে পরিমাণে পরিশ্রম করছে সেই পরিমাণে কিন্তু তার সুনাম পাচ্ছে অবশ্যই, কিন্তু আমাদের আইন শৃঙ্খলার পরিবর্তন হওয়া দরকার এবং সরকারের আরো এদিকে মনোযোগী হওয়া দরকার। আমাদের আমি একটু যোগ করি। জি জি আপা একটু যোগ করি। আপনি শুধু আইন শৃঙ্খলার কথা বললেন, আমার মনে হয় যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এটারও পরিবর্তন আসা উচিত। কারণ হলো শুধুমাত্র আইন শৃঙ্খলা দিয়ে কিন্তু এটা হবে না। আপনি পারিবারিকভাবে যদি আমরা এই নারীর মর্যাদাটুকু না রক্ষা করি, তাহলে কিন্তু সমাজে এবং বাইরে কিন্তু সেটা ততটা রক্ষা হবে না। সুতরাং আমি মনে করি যে একবারে পরিবার পর্যায় থেকে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসা উচিত। আর আপনি আরেকটা যেটা কথা বললেন যে এবং এটা সত্য যে এবার মানে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে গত দশক থেকে, এটা অন্যতম কারণ হচ্ছে যে নারীর অংশগ্রহণ। এটা কিন্তু ঠিক, নারীর অংশগ্রহণ, এবং আমরা দেখছি সব ক্ষেত্রে নারীরা ভালো করছে। এবং আমি বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমি বলি, আমি আরো দুইটা বোধহয় আলোচনায় বলেছি যে আমাদের ইউনিভার্সিটিতে যারা ভালো রেজাল্ট করছে তাদের অধিকাংশই কিন্তু নারী। তা সুতরাং তারা শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছে। যে কাজটা করা উচিত, যেটা আপনি বললেন যে সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা, এই যে আজকেও আমরা চিটাগংয়ের একটা খবর পেলাম, হ্যাঁ, কক্সবাজারে বোধহয় একটা খবর, না সরি ময়মনসিংহের একটা খবর পেলাম, এই কাজগুলো কিন্তু সমাজে হচ্ছে। এই কাজগুলোর জন্য আমাদের কিন্তু শুধুমাত্র সরকারি পর্যায়ে ছাড়াও কিন্তু আমাদের যারা গ্রাম পর্যায়ে কি বলা মানে বিশেষ করে রুরাল লেভেলে যারা আছেন তাদেরও কিন্তু সামাজিকভাবে দায়িত্ব আছে, বিশেষ করে সুশীল সমাজ, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কাজ করা। কারণ আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার উপর ছেড়ে দিলে কিন্তু আমি মনে করি যে এটা করতে খুব একটা হিমশিম খাবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন অবশ্যই দরকার, সেটা যেমন আমাদের কারিকুলামে আমরা করতে পারি। আপনি যদি দৃষ্টিভঙ্গির কথা, আমার বাচ্চা এখন ক্লাস 4-এ পড়ছে, যে বাচ্চা 11-12 ক্লাসে পড়ছে, যে বাচ্চা অনার্সে পড়ছে, তার কারিকুলাম যদি আপনি দেখেন, কারিকুলামে নারীর প্রতি যে শ্রদ্ধা এবং নারীর যে সম অংশীদারিত্ব, এগুলো কিন্তু আমাদের কারিকুলামে পরিষ্কার নেই। আমি যদি একটা ছোট উদাহরণ দিই, বেশ কয়েক বছর আগের কথা, এখন হয়তো সেটা নেই। আমি যখন মেম্বার কারিকুলাম ছিলাম, আমি দেখলাম একবার, আমি যাওয়ার আগেই দেখলাম যে আপনার এফ দিয়ে একটা বাক্য রচনা, শব্দ রচনা করেছে, সেখানে দিছে ফ্রাই প্যান, মেয়েটার হাতে দিছে ফ্রাই প্যান আর ছেলেটার হাতে দিয়েছে ফুটবল। তাহলে এই যে শৈশবের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাই তো আমরা গড়ে তুলতে পারছি না একদম শৈশব থেকে। অতএব এগুলো সব রিলেটেড। আপনি কোনটাকে বাদ দিয়ে, কোনটাকে আইন বাদ দিয়ে নারীকে এগোতে পারবেন না, চাকরির শর্ত বাদ দিয়ে নারীকে এগোতে পারবেন না, তার সমস্ত ডে কেয়ার সেন্টার লাগবে, আপনার কারিকুলাম বাদ দিয়ে নারীকে চিন্তাধারাটা পরিবর্তন করতে পারবেন না। সব ইন্টাররিলেটেড ব্যাপার। দেশ এগোচ্ছে, তবে শিক্ষার ক্ষেত্রে বিশেষত আমি যেটা বলবো, আমরা কারিকুলামটা আমাদের আরো মনোযোগী হওয়া দরকার, আইন আরো মনোযোগী বেশি হওয়া দরকার। যেটা নির্যাতিত হয়, তার নির্যাতিত হওয়ার পরে সে যখন কেস করার পরে দিয়ে দেখা গেল যে 1 বছর 2 বছর পার হয়ে গেছে, সে তখন এসে আমাদের কাছে ধর্ণা দেয়, বলে আমার কেসটা উইথড্র করেন, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি যে নির্যাতিত হয়েছে, এটা যদি হয় তাহলে তো আমি যে নতুন সম্পর্ক হবে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে কি আইনের এত দেরিতে কাজ করা। অতএব সমস্ত কিছু তো আপনার একটার সাথে একটা সংযুক্ত, দিকেই খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, সুপ্রিয় দর্শক, প্রফেসর আইনুল ইসলাম এবং মিসেস হান্নানা বেগম, ওনাদের দুজনের সাথে আমরা অনুষ্ঠানের শুরুতে কথা শুরু করেছিলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যক্রম দিয়ে, এবং ওনারা দুজনই নবনির্বাচিত অর্থনীতি সমিতির দায়িত্বপ্রাপ্ত পদে রয়েছেন। ওনাদের কাছ থেকে আমরা অর্থনীতি সমিতির নানাবিধ বিষয় জানলাম। আমরা বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নের, অর্থনৈতিক মানে এটাকে যদি আমরা বলি
বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে একেবারে অর্থনীতিটা যাতে ঠিকঠাকভাবে আমরা উন্নয়নটা করে যেতে পারি, এগিয়ে যেতে পারি। আমাদের উন্নয়নটা যদি উন্নয়নের স্থায়িত্ব যাতে থাকে, সেই জায়গাগুলোতে কাজ করার জন্য সরকারের বিভিন্ন মহলকে ওনারা সুপারিশ দিয়ে থাকেন বা অ্যাডভাইস দিয়ে থাকেন, যাতে আমরা সেই অনুযায়ী কাজ করলে কিছুটা হলেও লাভবান হতে পারি। এবং আমরা একটি সুন্দর সংবাদও পেয়েছি, একটি ইনফরমেশন আমাদের সাথে যোগ করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই প্রফেসর আইনুল ইসলাম, যে যখন বাংলাদেশের পদ্মা সেতুর ফান্ডিং বিশ্বব্যাংক আটকে দেয়, তখন অর্থনীতি সমিতি সরকারকে অনুরোধ করেছিল যে আমরা চাইলে বাংলাদেশের জনগণ মিলে আমরা বাংলাদেশের পক্ষ থেকেই আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুকে বানাতে পারি। এবং আপনারা জানেন, আপনারা দেখেছেন পদ্মা সেতু কিন্তু এখন প্রায় চলার উপযুক্ত হয়ে গেছে। কিছুদিন পরেই হয়তোবা খুলে দেয়া হবে। আমরা সাধারণ জনগণই পদ্মা সেতু ব্যবহার করতে পারবো। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনার ছোট বোন শেখ রেহানা, উনারা দুজন মিলে কিন্তু পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়ি নিয়ে গিয়েছেন। তার মানে পদ্মা সেতু একেবারেই এখন চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে। আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে একথাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার মান নিয়ে কাজ চলছে এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের আরো শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। আমাদের শিক্ষার মান উন্নয়ন করার আমাদের ছাত্রছাত্রীদেরকে ট্রেন আপ করার জন্য যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, বিশেষ করে যান্ত্রিক শিক্ষা যেগুলো রয়েছে বা প্রকৌশল শিক্ষা যেগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলেছি যে আমাদের সরকারকে এক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত, যাতে প্রকৌশল শিক্ষার মান বাড়ানো আরো যায়, আরো বেশি সংখ্যক প্রকৌশলী শিক্ষার্থীকে এই শিক্ষার প্রতি আগ্রহ করানো যায়, এই জায়গাগুলোতে যাতে কাজ করা হয়। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান আপনারা আজকে উপভোগ করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। কোভিড-19 এর আঘাত কিন্তু এখনো চলে যায়নি, চলছে, এবং আপনারা জানেন যে বাড়ছে দিন দিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা। তাই আমরা নিজেরা নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে আমরা অন্ততপক্ষে মাস্ক ব্যবহার করব, স্বাস্থ্যবিধি মেনে চলব। তাতে আমরা নিজে এবং আমাদের পরিবার ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে।